হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস 420 আজকে আমরা জেরাল্ডস গেম নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা হলিউডের হরর ড্রামা সিনেমা এবং এই সিনেমাটার রেটিং যথেষ্ট ভালো, 10-এ 6.6। তো বাড়তি কথা না বলে চলো আমরা এই সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে দেখে আসি। তবে তার আগে একটা ব্রেক রয়েছে, ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা জেসিকা এবং জেরাল্ড নামের একটা কাপলকে দেখি, যারা একটা নিরিবিলি জায়গায় ভ্যাকেশনের জন্য যাচ্ছিল। নিরিবিলি জায়গা বলতে একবারে মনে করো যে ঝোপের মধ্যে, ওখানে আশেপাশে 2 কিলোমিটারেও কোনো মানুষ নেই। অ্যাকচুয়ালি হয়েছে কি, তাদের লাভ লাইফটা ঠিক মতো চলছিল না। এই জন্য জেসিকা আর জেরাল্ড কিছুদিন একলা সময় কাটিয়ে তাদের লাভ লাইফটা বা মনে করো ব্যক্তি জীবনটা আবার ইন্টারেস্টিং করার মুডে ছিল। তো যাই হোক, তারা যখন ওই কটেজে পৌঁছায় তখন তারা একটা রাস্তায় ক্ষুধার্ত কুকুরকে দেখতে পায়, যেটা একটা মৃত পশুর মাংস খাচ্ছিল। নর্মালি কুকুর কিন্তু এরকম মাংস খায় না, পশুর মাংস। তো এরপর গাড়ি থেকে নামার পরে জেসিকা করে কি, ওই ক্ষুধার্ত কুকুরকে খাওয়ার জন্য কিছু মাংস দেয়। আর তারপর জেসিকা ঘরের ভেতরে যায় এবং নতুন একটা নাইট ড্রেস পরে, যেটা ছিল অনেক আকর্ষণীয়। আর তারপর জেরাল্ড অনেক রোমান্টিক মোডে ছিল এবং আমরা দেখি সে পানি দিয়ে একটা ট্যাবলেট খেয়ে নেয়। আর তারপর পানির গ্লাসটা বেডের ওপর সেলফে রাখে, মানে বিছানার কাছে রাখে। আর এই যে ট্যাবলেটটা খেলো, এটা কিন্তু নর্মাল কোনো ট্যাবলেট ছিল না, এটা ছিল হচ্ছে ভায়াগ্রা, যেটা আর কি মূলত ইরেকটাইল ডিসফাংশন ঠিক করার জন্য ইউজ করা হয়। মনে করো দ্রুত বীর্যপাত যাতে না হয় সেজন্য ইউজ করা হয়। তো যাই হোক, তারা যে এখানে তোমার ইন্টিমেট হবে এই বিষয়টাকে আরো স্পাইসি করার জন্য জেরাল্ড করে কি, খাটের কোণার সাথে জেসিকার হাতটা হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়। আর তারপর সে জেসিকাকে একটা অদ্ভুত ফ্যান্টাসি অনুসারে অ্যাক্ট করতে বলে, মানে জেসিকাকে চিৎকার করতে বলে অনেকটা পর্ন স্টাইলে। তো জেসিকা জেরাল্ডের কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে জেসিকা খুব আনকমফোর্টেবল হয়ে পড়ে। ব্যাপারটা তার কাছে অনেক খারাপ লাগে এবং সে জেরাল্ডকে বলে দেয় আমি এসব করতে পারবো না। কিন্তু এই বিষয়টা নিয়ে জেরাল্ড রেগে যায় এবং এ নিয়ে যেটা হয় তাদের মধ্যে লড়াই হয়ে যায় এবং জেরাল্ড এখানে জেসিকাকে ব্লেম করতে থাকে যে আমাদের রিলেশন খারাপ হয়েছে শুধুমাত্র তোমার জন্য। কিন্তু জেসিকা তারপরেও জেরাল্ডের ফ্যান্টাসির মতো রিয়াক্ট করার জন্য রেডি ছিল না। আর তখন আমরা দেখতে পাই হঠাৎ করে জেরাল্ডের হার্ট অ্যাটাক হয়, মানে ভায়াগ্রারও হয়তো ওভারডোজ হয়ে গিয়েছে এবং সে ওখানেই বিছানায় পড়ে যায়। তো জেসিকার হাত তো এখনো ওই বেডের সাথে বাঁধা ছিল, আর এই জন্য সে করে কি, জেরাল্ডের শরীরটাকে উঠানোর চেষ্টা করে। কিন্তু কি হয়, উল্টো জেরাল্ডের বডি গড়িয়ে নিচে পড়ে যায় এবং জেরাল্ডের বডি মাটিতে পড়তেই, ফ্লোরে পড়তেই তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং জেসিকা নিশ্চিত হয়ে যায় জেরাল্ড মারা গিয়েছে। তো যাই হোক, জেসিকার তখনও কিন্তু হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় ছিল আর এজন্য সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু আমরা যেহেতু জানি যে এটা খুবই শুনশান একটা জায়গা, আশেপাশে 2-4 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, বাড়িঘর নেই এবং নর্মালি এখানে কাপলরা উইকেন্ড কাটানোর জন্য আসে। তো এর জন্য যেটা হয়, ওর শব্দ কেউ শুনে না এবং কয়েক ঘন্টা এই পজিশনে আটকে থাকার পরে জেসিকা একটা পায়ের আওয়াজ শুনতে পায়। আর এটা ছিল সেই কুকুরের পায়ের আওয়াজ, যাকে জেসিকা কিছুক্ষণ আগেই খাইয়েছিল। তো ওই কুকুরটা এসে করে কি, জেরাল্ডের শরীর আশ্রে খেতে শুরু করে। আর এই দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর এবং জেসিকার জন্য খুবই ট্রমাটাইজিং ছিল। মানে বুঝতেই পারছো, নিজের স্বামীকে তার চোখের সামনে কুকুরে আশ্রে খাচ্ছে। কিন্তু তখনই হঠাৎ করে জেসি আবার জেরাল্ডকে একদম জীবিত অবস্থায় দেখতে পায়। তবে সেটাও দেখতে পায় যে জেরাল্ডের মৃত শরীর মাটিতে উপরে রয়েছে। তো যাই হোক, এই জেরাল্ড করে কি জেসির সাথে কথা বলতে শুরু করে। তো এখানে আমরা বুঝতে পারি যে জেরাল্ডকে এখন আমরা দেখছি সে কোনো ভূত নয়, এগুলো মূলত জেসির হ্যালুসিনেশন। মানে মনে মনে সে যেটা চিন্তা করছে সেটা আর কি আমাদের চোখের সামনে দেখানো হচ্ছে। আর শুধুমাত্র এটাই নয়, জেসি নিজেকেও তার চোখের সামনে দেখে। আর এগুলো কোনোটাই ভূত ছিল না, এগুলো ছিল হচ্ছে জেসির ভ্রম, মানে হ্যালুসিনেশন। এবং এখানে যে জেসি এসেছে হ্যালুসিনেশনে, সে আমাদের আসল জেসিকে ঘর থেকে বের হওয়ার আইডিয়া দিচ্ছিল। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, এই সিনেমার যে ডিরেক্টর, সে মূলত জেসির চিন্তাকে ক্যারেক্টার দিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, যাতে আমরা ইমাজিনারি জেরাল্ড এবং জেসিকে দেখতে পাই এবং আমরা ভালো মতো বুঝতে পারি যে জেসির মাথায় কি চলছে। তো যাই হোক, কয়েক ঘন্টা ধরে অবস্থায় বাধা থাকার পরে পানি এবং খাবার ছেড়ে থাকার কারণে জেসি অনেকটা দুর্বল হয়ে যায়। আর তখন কাল্পনিক জেসি ওকে পরামর্শ দেয়, তোমার বেডের উপরে সেলফি একটু পানি আছে, ওই পানি একটু খেয়ে নাও, মানে এটা তোর হাজবেন্ড একটু আগে রেখেছিল। তো জেসি কোনোভাবে সেই গ্লাসের পানিটা
পানিটা খেয়ে নেয় আর তারপর সে তার নাইট ড্রেসের পাইপকে স্ট্র বানিয়ে গ্লাস থেকে পানি ঢেলে খায়। আর অনেকক্ষণ না খাওয়ার কারণে জেসি তো অনেক দুর্বল হয়ে পড়েছে আর এই কারণে তার ঘুম চলে আসে। আর এরপর অনেক রাতে যখন ওর ঘুম ভাঙে তখনও রুমের কোনায় একজন মানুষকে দেখতে পায় যাকে কিনা একটা মনস্টারের মতো দেখাচ্ছিল। আর যে সেই মনস্টারের মতো মানুষটাকে দেখে একদম ভয় পেয়ে যায় এবং তার কাছে মনে হয় এটাও হয়তো তার কল্পনা বা হ্যালুসিনেশন হবে এবং এই মনস্টারটা বাস্তবে নেই। তো যাই হোক এরপর ওই মনস্টারটা জেসির কাছে আসে এবং জেসিকে তার ব্যাগটা দেখায় আর এর মধ্যে কেবল মানুষের হাড্ডি এবং রিং টিং বা ওই যে গলায় যে লকেট এগুলো ছিল এবং জেসি তাকে দেখে বারবার বলছিল ইউ আর নট রিয়াল, ইউ আর নট রিয়াল, মানে তুমি সত্য নাও, আমার কল্পনা এটা। তো তখনই জেসি আবারও ভয়ে বেহুশ হয়ে যায়। আর এরপর তার যখন হুশ আসে তখন সে দেখে তার সামনে কাল্পনিক জেরাল্ড দাঁড়িয়ে ছিল আর তখন ওই ইমাজিনারি জেরাল্ড, ওই হ্যালুসিনেশনের জেরাল্ড আমাদের আসল জেসিকে বলে কাল রাতে যে মনস্টারটা দেখেছো ওইটা হয়তো রিয়াল মনস্টার ছিল যাকে অনেকে হয়তো মুনলাইট ম্যান নামে চিনে আর সেই মনস্টারটাকে তুমি তোমার মৃত্যু হিসেবে ভাবতে পারো। তো মনস্টারের কথা শুনতেই জেসির ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে আর আমরা দেখতে পাই জেসির সৎ বাবা জেসিকে ছোটবেলাতে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো, কিন্তু তার বাবা পুরো ঘটনাকে এমনভাবে পোর্ট্রেট করে বা এমনভাবে সাজিয়েছিল যেমন মনে হচ্ছিল জেসির ভুলে এটা হয়েছে এবং সে জেসিকে ইনডাইরেক্টলি ভয় দেখিয়েছিল যাতে সেইগুলো কাউকে না বলে। মানে জেসিকে এরকম বুঝিয়েছে তুমি বাবার সাথে এরকম করেছো, কেউ যদি জানে তোমারই পাপ হবে, তুমি এটা কেন করেছো, আমি বলেছি তাই কেন করেছো, এরকম একটা ব্যাপার। মানে জেসির মনের ভেতরেই উল্টা ভয় ঢুকিয়ে দিয়েছিল আর এই কথা জেসি আজ পর্যন্ত কাউকে বলেনি। আর এরপর আমরা বর্তমানে আবারও জেসিকে সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় দেখি। তো হ্যান্ডকাপের জন্য জেসির হাতের যে ব্লাড সার্কুলেশন ছিল সেটা কমে গিয়েছিল আর এতে তার হাতে ক্ষত হয়ে যায়। আর ইমাজিনারি জেসি তখন বলে তুমি তোমার থেকে বয়সে অনেক বড় জেরাল্ডকে বিয়ে করে অনেক ভুল করেছিলে আর তুমি জেরাল্ডের ছোটখাটো বিষয়ে ভালো মতো মনোযোগী দাওনি, কারণ জেরাল্ড অনেকবার বিজনেস ট্রিপস এবং লেট নাইটের কলের কথা বলে তোমার সাথে কিন্তু চিট করেছে এবং তুমি নিজেও এটা জানতে, কিন্তু জানো সবসময় তুমি এমন ভাব করতে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে, জেরাল্ড তোমার জন্য একদম পারফেক্ট, তুমি সবসময় সংসার নষ্ট হবে দেখে ভয় পেয়ে ওকে মানিয়ে নিয়ে চলেছো। আর এরপর ইমাজিনারি জেসি আরো বলে গত রাতে তুমি যে মনস্টারকে দেখেছো আমার কাছে মনে হয় এটা তোমার মনের ভুল, সেটা রিয়েল নয়। কিন্তু তখনই জেসির মনোযোগ তার ঘরের ফ্লোরের দিকে যায় এবং ওইখানে কোন একজনের পায়ের বড় বড় নিশানা ছিল যা থেকে জেসি বুঝতে পারে কাল রাতে সত্যি সত্যি কোনো মানুষ এখানে এসেছিল এবং জেসি তখন সত্যি সত্যি ভয় পেয়ে যায়। বাট তখন ইমাজিনারি যে জেরাল্ড রয়েছে তার বক্তব্য ছিল ওই মুনলাইট ম্যান তো আজকে অবশ্যই আসবে এবং হয়তো সে তোমার আত্মা নিয়ে চলে যাবে, মানে ওকে আজরাইল হিসেবে ভয় দেখাচ্ছে আর কি। তো যাই হোক এদিকে আমরা দেখি জেরাল্ডের শরীর তো একটু করে পচতে শুরু করেছে, কিন্তু রুমে থাকা যে কুকুরটা ছিল সে তো ফ্রেশ মাংস চায়। তো হয়তো এই কুকুরটা একটু পরে জেসির উপর অ্যাটাক করে খাওয়া শুরু করবে, কিন্তু সত্যি সত্যি একটু পরে আমরা দেখি সেই কুকুরটা জেসির কাছে আসে, কিন্তু জেসি সেই কুকুরটাকে লাথি মেরে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বাট তখন ইমাজিনারি যে জেরাল্ড ছিল সে বলে কিছু সময় পর তো তোমার শরীরে এই শক্তিটুকু আর থাকবে না আর কুকুরটাকে তুমি এভাবে সরাতে পারবে না আর ওই কুকুরটা তোমাকে খেয়ে ফেলবে, ঠিক আমার মতো। আর ওরাতে আমরা দেখি জেসির মাথায় আবারও সেই ছোটবেলার মেমোরি আসে যেখানে সে রিয়েলাইজ করে যে মানুষের ব্লাড অনেকটা তেলের মতো স্লিপারি বা পিচ্ছিল হয়, মানে রক্ত জমাট বাঁধার আগ পর্যন্ত। তো সে যদি তার হাতের রক কেটে ফেলে তাহলে হয়তো সেখান থেকে রক্তের সাহায্যে তার হাত স্লিপ করে সে হ্যান্ডকাপটা বের করতে পারবে। তো এরপর জেসি করে কি দ্রুত বেডের সেলফে রাখা গ্লাসটি ভেঙে ফেলে এবং সেটার শার্প অংশ দিয়ে নিজের হাত কেটে ফেলে আর তারপর সে তার হাত স্লিপ করে হ্যান্ডকাপ থেকে বের করে, কিন্তু এমনটা করতে গিয়ে ওর হাতের পুরো স্কিন এবং মাসল বাইরে বেরিয়ে আসে। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য, আমি তোমাদের না দেখাই, এবং ওর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল। তবে একটা হাত মুক্ত হওয়ার কারণে সে এরপর করে কি হ্যান্ডকাপের চাবি পর্যন্ত পৌঁছতে পারে এবং ফাইনালি সে হ্যান্ডকাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে। কিন্তু এই পুরো প্রসেসে জেসির শরীর থেকে অনেক বেশি রক্ত বের হয় এবং প্রায় 3 দিন ধরে না খাওয়া অবস্থায় সে এখানে বন্ধু ছিল, তো এর জন্য সে হাঁটতেও পারছিল না, এখানে বেহুশ হয়ে যায়। আর কয়েক ঘন্টা পরে জেসির যখন হুশ আসে সে দেখতে পায় তার ঘরের ভেতরে মুনলাইট ম্যান চলে এসেছে আবারও। তো জেসি এখানে মনে করে যে এটা তার শুধুমাত্র কল্পনা আর জেসি তখন মুনলাইট ম্যানের কাছে গিয়ে বলে তুমি একটা বানানো ক্যারেক্টার, তোমার কোনো অস্তিত্ব নেই এবং তুমি রিয়েল নও। আর তখন মুনলাইট ম্যান ওর কাছে ওর বিয়ের আংটিটা চায়, তো আরো করে কি সে আংটিটা দিয়ে দেয় আর তারপরে কোনো রকমের সাহস করে ঘরের বাইরে যায় এবং ওদের গাড়িটা চালিয়ে সেখান থেকে বের হয়। কিন্তু এরপরও আবারও বেহুশ হয়ে যায় এবং গাড়িটা একটা গাছের মধ্যে গিয়ে ক্র্যাশ করে, কিন্তু লাকিলি এইবার এই ক্র্যাশটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আশেপাশে বাড়িঘর ছিল আর তারপর একটা পরিবার জেসিকে উদ্ধার করে। আর এরপর মুভির পরের সিনে আমরা জেসিকে সুস্থ অবস্থায় দেখি এবং সে এমন অভিনয় করছিল যেন ওই ঘটনা সম্পর্কে তার কিছুই মনে নেই। ইভেন জেরাল্ডের পক্ষ থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বা হাজবেন্ডের কাছ থেকে সে যে ভাগের টাকা পেয়েছিল জেসি সেটা দিয়ে একটা আশ্রম তৈরি করেছে এবং ওইখানে সে ওই বাচ্চাদের রাখতো যারা চাইল্ড অ্যাবিউজ সহ্য করেছে, মানে ওর মতো ছোটবেলায় যারা চাইল্ড অ্যাবিউজ হয়েছে। তবে জেসি এখনো রাতে ঘুমাতে পারতো না কারণ ওই মুনলাইট ম্যানের ভিশন ওর রেগুলারলি আসতো এবং এতেও খুব ভয় পেয়ে যেত। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে এত কিছু হওয়ার পরেও জেসি কিন্তু তার ওই বিয়ের রিংটার পায়নি, তার মানে ও যে রিংটা দিয়েছিল ওই মুনলাইট ম্যান কি সত্যি নিয়ে গিয়েছে। তো এই ঘটনার 6 মাস পরে হঠাৎ পত্রিকায় জেসি দেখে যে রবার্ট অ্যান্ড্রু জবার্ট নামের একজন মানুষ ধরা পড়েছে যে মৃত মানুষের কবর থেকে চুরি করত। সে মানুষের শরীরে যদি কোনো
লোহার জিনিস থাকতো সেগুলো চুরি করতো, মানে মেটাল বডি কাটতে পছন্দ করতো, এবং ওই মৃত মানুষের চকচকে যদি কোনো জিনিস থাকতো যেমন রিং, পেন্ডেন্ট বা লকেট, এগুলো চুরি করতো। এবং রিসেন্টলি সে যখন একটা জীবিত মানুষের উপর হামলা করে তখন সে ধরা পড়ে যায়। আর এরপর সে আরো জানতে পারে যে ওই জোবার্টের খুবই রেয়ার একটা ডিজিজ রয়েছে যার নাম হচ্ছে অ্যাক্রোমেগালি। আর এতে তার চেহারা ফোলা ফোলা এবং তার হাত অ্যাবনর্মালি বড় ছিল, অনেকটা মনস্টারের মতো দেখাতো, এবং তাকে কোর্টে হাজির করা হবে। তো এটা জানার পরে জেসি ঠিক করে সে ওখানে যাবে। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি জেসি বা জেসিকা সেই কোর্টরুমে যায়, এবং তখন সেখানে জোবার্টের হিয়ারিং চলছিল, মানে ওর কি শাস্তি হবে সেটার হিয়ারিং চলছিল। আর এরপর জোবার্টকে যখন চোখের সামনে দেখে, জেসি আবারও ওকে বলে তুমি রিয়েল না, মানে নিজে নিজেই বলে। আর এরপর জেসি জোবার্টের কাছে যায়, আর এরপর সে প্রথমে তার সৎ বাবা, তারপর ওর স্বামী জেরাল্ড, এবং এরপর জোবার্ট মানে এই মনস্টারকে দেখতে পায় এবং বলে আমি যতটুকু বুঝতে পারলাম, আমি তোমাকে যত বড় মনে করেছিলাম তুমি তার থেকে অনেক ছোট। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে এই সিনেমা দেখে কি বুঝালো, ফিনিশিং এমন হলো কেন? তো এই সিনেমা দেখার পর আমাদের মনে কিছু প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি হয়েছে কি, জেসি সারাজীবনে বন্দী ছিল এবং মানুষের মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না। যেমন জেসি তার প্রথম জীবনে তার সৎ বাবা দ্বারা তার ঘরের মধ্যে মলেস্ট হয়েছিল, কিন্তু সে জেসিকে ভয় দেখিয়ে জেসির মুখ বন্ধ করে রেখেছিল। তারপর যখন জেসির বিয়ে হয় তখন তার স্বামীর ব্যাড মেন্টালিটি ইগনোর করার সে সাহস পায়নি, উল্টো চুপচাপ জীবন কাটাচ্ছিল। এবং এরপর সে যখন হ্যান্ডকাপে আটকে ছিল তখন ওই হ্যান্ডকাপ থেকে বের হওয়ার জন্য সে প্রথমবারের মতো বড় ধরনের কোন অ্যাক্ট্রেসের মুখোমুখি করেছে, মানে হার মানেনি। এবং ওই ঘরে যখন বন্দী ছিল তখন ইমাজিনারি জেরাল্ড এবং ইমাজিনারি জেসিকে আমরা দেখতে পেয়েছি। তো এখানে ইমাজিনারি জেসি ছিল হচ্ছে জেসির পজিটিভ রূপ, আর ইমাজিনারি যে জেরাল্ড সে ছিল হচ্ছে ওর মাইন্ডের নেগেটিভ থিঙ্কিংটা। যেমন জেরাল্ড বাস্তব জীবনে ওকে উল্টাপাল্টা বলতো, ওকে ব্লেম করতো, তো ইমাজিনারি জেরাল্ড মূলত ওকে সবসময় ভয় দেখাতো, মানে ওইটাই আর কি দেখানো হয়েছে। আবার ইমাজিনারি জেসি সবসময় ওকে পজিটিভ কথা বলতো এবং সাহস করতো। যেমন ইমাজিনারি যে তোমার জেরাল্ড ছিল যে সবসময় নেগেটিভ চিন্তা করাতো জেসিকে, সে ওকে ফিল করাতো আর সে খারাপ, সে মারা যাবে, ওই মনস্টার এসে ওকে মারবে। কিন্তু অপরদিকে পজিটিভ যে থিঙ্কিং, আই মিন জেসির যে ইমাজিনারি জেসি ছিল সে ওকে সাহস দিচ্ছিল, মানে সবসময় জিনিসটাকে নর্মালি দেখাচ্ছিল। তো এর মানে হচ্ছে তুমি জীবনে এগোবে তুমি কিভাবে জিনিসটাকে দেখছো বা সমস্যাটাকে দেখছো তার উপর ভিত্তি করে। তুমি তোমার সামনের সমস্যাটাকে যদি অনেক বেশি বড় মনে করো তাহলে তুমি এমনিতে হেরে যাবে, কিন্তু যখন তুমি এটাকে অন্যভাবে ভাববে, ছোট আকারে ভাববে, তখন হয়তো তুমি ওইটা ফেস করার মতো সাহস পাবে। তো এরকম একটা কিছু বোঝানো হয়েছে। আর সিনেমার লাস্টে তো আমরা জানতে পারি যে মুনলাইট ম্যান রিয়েল, কিন্তু ও জেসি এই মুনলাইট ম্যানকে নিয়েই কিন্তু গত 6 মাস ধরে টেনশনে ছিল, খালি স্বপ্নে দেখতো, ভয় পেত। কিন্তু বাস্তবে যখন ও মুনলাইট ম্যানকে দেখে তখনও বুঝতে পারে যে আমি যতখানি তোমাকে ভয় পেয়েছি তুমি অত বড় মাপের কিছুই না। তো এইভাবেই জেসি মূলত তার জীবনের প্রত্যেকটা যে পার্ট যেগুলো নিয়ে ভয় ছিল, যেমন ছোটবেলাতে বাবার হাতে মলেস্ট হয়েছে, স্বামীর হাতে মলেস্ট হয়েছে, মনস্টারকে নিয়ে ভয় ছিল, এবং জীবনের যত জিনিস নিয়ে সে ভয় ছিল সবগুলোকে সে বলে দেয় ডাইরেক্ট একটা কথাই, তোমাকে আমি যত বড় সমস্যা মনে করেছিলাম অত বড় সমস্যা তুমি না। এবং জেসি ফাইনালি তার বন্দী অবস্থা থেকে, মানসিক বা শারীরিক সকল ধরনের বন্দী থেকে মুক্তি হয়ে গিয়েছে এবং অনেক বেশি এক্সট্রা স্ট্রং মানুষ হয়ে পড়েছে। আর এটাই এই সিনেমাতে বোঝানো হয়েছে আর কি। তো যাই হোক, আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে অত খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লাগছে।